আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতাস লাইফ ডায়েরি। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি সবাই এখন ভালোই আছেন। আমি তো আলহামদুলিল্লাহ সুস্থ আছি, কিন্তু পুরোপুরি ভালো আছি বলতে পারছি না, কারণ মনটা অনেক খারাপ, মনটা বেশি একটা ভালো নেই। আমি তো যে গত 15 তারিখে 16 তারিখেই আমার ভিডিও আপলোড দেওয়ার সব কিছু রেডি হয়ে গিয়েছিল, কিন্তু দেশের এই অবস্থা দেখে আমি আর ভিডিও আপলোড দিতে পারিনি, কারণ আমার মনে সায় দিল না যে আমার এই পরিস্থিতিতে দেশের এই পরিস্থিতিতে আমার এই ভিডিও আপলোড দেওয়া কোনোভাবেই ঠিক হবে না। কারণ তখন দেশের এমন অবস্থা, যেই আমি কোনো দিনও সংবাদ দেখি না বলতে আমারও তো অনেকের আছে যে সংবাদ দেখার প্রতি অনেক আগ্রহ, কিন্তু আমার ওইভাবে কোনো সময় আগ্রহ ছিল না। আমি তেমন একটা সংবাদ দেখি না, সামনে যখন পড়ে যায় যদি কোনো ঘটনা তখন দেখি, কিন্তু আমি সংবাদ দেখছি, মানে সব সময় খবর নিচ্ছি কি হচ্ছে এই যে স্টুডেন্টদের আন্দোলনে। এই অবস্থা দেখে আমি আর ভিডিও আপলোড দেইনি। বিশেষ করে যখন আন্দোলনে বাচ্চাগুলো মারা গেল, তখন আমার বেশি খারাপ লেগেছিল যে কেন আন্দোলন হচ্ছে, ওদের দাবি একটা মেনে নিলেই হয়, বা কিছু একটা সুরাহা করে ওদের ডেকে নিয়ে একটা সিদ্ধান্ত নিলেই হতো, সেখানে মানুষের বাচ্চাগুলোকে কেন মারা হবে। যখন আবু সাইদ মারা যায় এবং আশেপাশে অন্যান্য জেলাতে ঢাকা শহরেও কিছু কিছু মারা গিয়েছিল, তখন থেকেই মনটা আমার আরও বেশি খারাপ হয়ে গেছিলো। মানে আমার আর ভালো লাগছিল না যে কেন এই সামান্য জিনিসের জন্য কেন বাচ্চাদের মেরে ফেলতে হবে। মেরে ফেলার মতো তো কিছু হয়নি, ওরা তো দেশের বিরুদ্ধে বা দেশের সরকারের বিরুদ্ধে বিনা কারণে কোনো আন্দোলন করছে না যে তার জন্য হলেও কীভাবে মানুষ মারতে হবে। আর এই মানে সামান্য দাবির জন্য এভাবে গুলি করতে হবে কেন। আর এই যে মার যে বুকটা খালি হলো, অনেকেরই দেখছি যে একটা বাচ্চা, এক মা কাঁদতেছিল যে আমার একটাই বাচ্চা মারলো কেন, আমি আর কার নিয়ে থাকবো। আরেকজন বলতেছিল আমার কষ্টের বাচ্চাকে মারলো কেন, আমার কষ্টের বাচ্চাকে মারলো কেন। আসলে এই আহাজারি যেন শুধু ওই মায়েরই নয়, যেন আমাদের মানে আমারও যেন মনে হয়, আমার বুকটাও যেন ছিঁড়ে যাচ্ছিল যে হারে বাচ্চা, আমার বাচ্চা বা আরেকজনের বাচ্চা সেটা বিষয় না, বিষয় হচ্ছে আমিও মা। আরেকজনের বাচ্চা হারানোর কষ্ট যদি আমি বুঝতে না পারি তাহলে কেমন মা। আমারও খুব কষ্ট হচ্ছিল, কারণ আমি মানে অনুভব করলে আমি না, সবাই বুঝতে পারে যে একজন মা তার বাচ্চার মৃত্যু সামনের উপরে কিভাবে সহ্য করতে পারে, সহ্য করবে কিভাবে। এই কষ্ট কি কোনোদিনও ভোলা যাবে? এই মা যতদিন বেঁচে থাকবে তার যে কি আর্তনাদ, কষ্ট, তার বুকের যে যন্ত্রণা, এই যন্ত্রণা কিভাবে আরেকজনের সহ্য হবে কি? এটা কি আল্লাহ কোনোদিনও সহ্য করতে পারবে? ধ্বংস তো অবশ্যই আসবে, আর আসছে। আমি এখন যখন ভিডিও ভয়েস দিচ্ছি তখন তো এই আহাজারি তো আল্লাহ তো সহ্য করেনি, ধ্বংস তো আসছেই। কারণ একজনের বিনা কারণে বিনা দোষে সে তো মানুষও খুন করেনি বা কোনো অন্যায় করেনি যে তাকে এইভাবে গুলি করে মেরে ফেলতে হবে। একজন মার বুকটাকে খালি করে দিতে হবে। একজন মাই শুধু বলতে পারে যে সন্তান হারানোর কষ্টটা কত যন্ত্রণাদায়ক, কত বেদনাদায়ক। জীবিত থাকতে তার বাচ্চাকে সমাহিত করতে হবে, এই যন্ত্রণা মানে ভাবাই যায় না। তারপরও আমাদের সরকার করেছে, মানে বেশি জোরাজুরি করে, যেখানে জোরের দরকারই ছিল না সেখানে জোরাজুরি করে নিজেই সব হারালো আর কি। যাই হোক, এখন তো শান্ত হয়েছে। পাপ তো বাপরেও ছাড়ে না, এরকম একটা কথা আছে, সেটাই হয়েছে চাক্ষুষ প্রমাণ। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, সেটাই।
এই যে এখন কিভাবে নির্লজ্জের মতো দেশটা ছাড়তে হলো কি এমনি এমনি, আল্লাহ নারাজ হয়ে গেছে তাই। আমার না বুকটা ভীষণই হয়ে আসছে। আমি আর এই প্রসঙ্গে কোনো কথা বলতে চাচ্ছি না এখন আর। সবাই ভালো থাকবেন, বলতে ভালো, সবারই মনে কষ্ট, সবার মনে কষ্ট। অনেক মারা নেমে গিয়েছিল রাস্তায়, অনেক কষ্ট যন্ত্রণা সহ্য করে। সরকার বুঝতেই পারে নাই যে সরকার কোন অনুভূতিতে হাত দিয়েছে। হয়তো মনে করেছে অন্য দলকে যেভাবে দমায় রাখতে পারছি ওইভাবেই রাখবো, কিন্তু এটা অন্য ব্যাপার। একজন মা হয়তো সন্তান হারিয়েছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে সারা বাংলাদেশের মাই যেন ওই তার সন্তানকে হারিয়েছে, এরকম একটা দুঃখ যন্ত্রণা হয়েছে সব মার বুকে। এই জন্যই সরকারের এইভাবে অধঃপতন হলো, কারণ ওই যন্ত্রণা কেউ সহ্য করতে পারেনি। সবাই যার যার মতো করে আন্দোলন শুরু করেছে, নেমে এসেছে অনেকে, অনেকে নামতে পারেনি, কিন্তু তার বুকের ভিতরে ঠিকই ক্ষোভ জন্ম নিয়েছে। সেও চেয়েছে যে সরকারের পতন হোক বা সরকারের কিছু একটা হোক, এর জন্য বিচার হোক, এরকম কিছু একটা। তাই আল্লাহও সেটাই করে দিয়েছে। আমাদের বাসা যেখানে, সেখানে এখানে আন্দোলনের কোনো কিছুই বোঝা যায়নি, শুধু হেলিকপ্টার উঠছে যে সেটাই দেখা গিয়েছে, বা ওটুকুই বোঝা গেছে যে কিছু একটা হচ্ছে, কিন্তু এখানে কোনো আন্দোলনের কোনো রেশ নেই। একদম নিরিবিলি শান্ত। এখানে কোনো মানুষ কোনো আন্দোলন করছে না, বা এখানে করা যাচ্ছে না, এখানে করার মতো কোনো পরিস্থিতি নেই। এখানে কোনো আন্দোলন হচ্ছে না, সাইড দিয়ে অন্য 10 নাম্বার অন্যান্য জায়গায় হচ্ছে। তাই তো আমরা এখানে এলাকায় কোনো আন্দোলনের কিছু বুঝতে পারিনি, কিন্তু এই যে সংবাদ দেখে, মোবাইলে সংবাদ দেখে, এগুলো দেখেই দেখছি, তাতে এতটা কষ্ট হয়েছে। আর যার যার গেছে তার কতটা কষ্ট হয়েছে। আর মূল কথা হচ্ছে কষ্ট, যে বললাম, এক মা সন্তান হারিয়েছে, কিন্তু সবার মনের ভিতরে এটা দাগ কেটেছে। কেউ মেনে নিতে পারেনি যে এইভাবে মানে নির্বিচারে, কোনো দোষ না কিছু না, এইভাবে হত্যা করবে কেন, এক মা কেন সন্তান হারাবে, এই কষ্ট সবারই ছিল। এতগুলো মায়ের আর্তনাদ আল্লাহ তো সহ্য করতে পারেনি, আল্লাহ তো ঠিকই তার বিচার সে করে দিয়েছে। একজন সন্তানহারা মায়ের আর্তনাদ কি পরিমাণে হতে পারে, আর এতগুলো মায়ের বুক খালি করে দিয়েছে। ছোট ছোট বাচ্চাগুলোকে মেরে কি অবস্থা করছে, বাচ্চাগুলো কি দোষ করেছিল, বাসায় তো ছিল, তারপরও তারা রক্ষা পায়নি। আল্লাহ তো তার বিচার দিল। মন মানছিল না, তাই আপনাদের সঙ্গে এই সব কথা শেয়ার করে ফেললাম। জানি সবারই একই অবস্থা, একই অনুভূতি। যাই হোক, এই যে আমি এখন হচ্ছে এই যে ছাদের থেকে পানি নিয়ে আসলাম, বৃষ্টির পানি। সকাল থেকেই অনেক বৃষ্টি হচ্ছিল, একটু বৃষ্টির পানি ধরে রাখলাম গাছে দেওয়ার জন্য। বৃষ্টির পানি অনেক ভালো কাজ দেয়, গাছের অনেক উপকার হয়, এর জন্য গাছের জন্য রেখে দিলাম বৃষ্টির পানি ধরে। যখন বৃষ্টি থাকবে না তখন এখান থেকে পানি দিব। আর এদিকে এই গাছগুলোকে একটু ধুয়ে পানি চেঞ্জ করে দিলাম। পানি চেঞ্জ করে দিয়ে পানির ভিতরে এপসম সল্ট দিয়ে দিলাম। আর এই যে এই দুটা আমি গাছ থেকে কেটে অন্য এখানে এই পাত্রের ভিতরে পানির ভিতরে দিয়ে দিয়েছি, পানির ভিতরে রেখেছি আর কি। এখন পানি চেঞ্জ করে পানির ভিতরে এপসম সল্ট মিশিয়ে তারপরে আবার রেখে দিব। এগুলো একটু দিয়ে নাড়িয়ে গলিয়ে দিতে হবে। আবার এই গাছগুলোকে পানির ভিতরে দিয়ে দিব। এটা আমার একটা তেলের বোতল, তার ভিতরে পানি দিয়ে এই গাছগুলোকে রেখে দিচ্ছি। একটা সুবিধা, এই গাছগুলো শুধু পানিতেই হয়, মানে শুধু পানিতে না, মানে মাটি ছাড়াও হয় পানিতে, আবার মাটিতেও হয়। আর এদিকে আমি আবার করলাম, রেডি হয়ে নিয়েছি, বাচ্চাদেরকে নিয়ে ওদের কম্পিউটার ক্লাসে নিয়ে যাব। আজকে প্রথম দিন, এর জন্য আমি যাচ্ছি, এরপরে ওরা একারাই যাবে। আর
আমাদের বাচ্চারা এখন তো ছোট ক্লাসেই পড়ে, কিন্তু তারপরে দেখলাম ওদের পড়ার চাপ নাই, সরকার কি একটা পড়ালেখা চালু করে দিয়েছে। এই জন্য ভাবলাম যে কম্পিউটারটা শিখিয়ে ফেলি এই সময়। ছেলে তো একটু পারে, পারে বলতে এর গেম খেলা, এই ভিডিও দেখা টেখা এগুলো পারে। এই জন্য আরও তো অনেক কাজ আছে কম্পিউটারের, তো সবই কাজ এখন বিশাল কাজ কম্পিউটারে, এই জন্যই কম্পিউটারটা শেখা খুবই প্রয়োজন, শুধু গেম খেললে তো হবে না। এদিকে ওদের নিয়ে আসছি, আস্তে আস্তে দেখুন অনেক রোদ উঠে গিয়েছে, এই বৃষ্টি এই রোদ হচ্ছে, কিন্তু এই যে এসে দেখলাম এখানেও অনেক লোকজনের সমাগম। তা আমি ভাবলাম কি হলো এখানে, দেশ তো স্বাধীন হয়ে গিয়েছে, তা এখানে এখন এত লোকজন জড়ো হয়েছে কেন? তো আমি শুনে দেখলাম যে এদের এই যে এদের সব মানে লোকজন, এদের কেউ না কেউ হারিয়ে গিয়েছে, মানে গুম হয়ে গিয়েছে, তাদের খোঁজে বা তাদের সন্ধানে এখানে এই লোকজন জড়ো হয়েছে। এখানে এরা বিক্ষোভ করছে বা এদের দাবি দাওয়া জানাচ্ছে যে আমাদের স্বজনদের আমাদের কাছে ফিরিয়ে দেন। এটা হচ্ছে ডিজিএফআর সামনে। এই ডিজিএফআর ভিতরে নাকি, যে আপনারা অবশ্যই অবগতি হয়েছেন যে এর ভিতরে নাকি আয়নাঘর আছে, আয়নাঘরের ভিতরে যারা এই যে গুম হয়ে গিয়েছে তাদের নাকি রাখছে। এই জন্যই অনেকেই এই যে এই সরকার পতনের সময়ে অনেকে ছাড়া পেয়েছে, আর যারা এখনো ছাড়া পায়নি বা যাদের স্বজনরা তাদের মানে স্বজনদের পায়নি, তাদের জন্য তাদের খোঁজে এখানে সবাই একত্রিত হয়েছে। এখানে দেখুন সবাই যারা হারিয়েছে তাদের ছবি নিয়ে এখানে হাজির হয়েছে, কারো বাবা, কারো সন্তান, কারো ভাই হারিয়ে গিয়েছে, অনেকে 10 বছর 12 বছর গুম হয়ে আছে। মানে এটা বলার মতো ভাষা আমার নাই যে একজন মানুষ কিভাবে এই ছোট ছোট ঘরে 10-12 বছর থাকতে পারে, আর এই নির্যাতন, বাহিরের কোনো আওয়াজ শব্দ কোনো কিছুই শুনতে পারে না, দেখতে পারে না, মানে খাবার দাবার কোনো কিছু নাই, মানে এইভাবে একটা মানুষ কি বাঁচতে পারে? মানে আমরা 2 দিন পারবো একটা বাসায় একা থাকতে? বাসার ভিতরেই পারবো না একা থাকতে, আর সেখানে এইভাবে একটা ছোট্ট ঘরে এইভাবে বন্দি হয়ে বছরের পর বছর থাকা, মানে এই কষ্ট আর এই আর্তনাদ, আল্লাহ তো নিরিবিলি হয়ে আল্লাহর কাছে হাত তুললে আল্লাহ সেই দোয়া কবুল করে। মানে এমনভাবে যে সামান্য একটা কারণের জন্য এভাবে পতন হলো, কেন হলো এটা আমি এখানে যে আসার পরে এই মানুষদের কাছ থেকে শোনার পরে বুঝতে পারছি। আর এই যে যারা ছাড়া পেয়েছে, মানে এগুলো কোনো সহ্য করার মতো না যে এইভাবে বন্দি থাকতে হবে, বন্দি থাকার জীবনের কথা ভাবাই যায় না, মানে কি একটা যন্ত্রণাদায়ক অবস্থা। এইগুলো দেখলাম, বাচ্চাদের তো আমি দিয়ে এখানে ভিডিও করলাম, অনেক সময় ওখানে বসেছিলাম ওদের নিয়ে, বাট ওরা ওখানে কোচিংয়ে থাকাকালীনই আমি একটু বাজারও করে আসছি। মানে দেশের কি অবস্থা, মানুষ ক্ষমতায় থাকার জন্য যে কত কিছু করে, কি নির্যাতন, কি মানুষের আসলে কোনো জীবনের কোনো মূল্য নেই, ভরসা নেই, কখন কার কি বিপদ হয়ে যায়। আসলে আমার খুবই মানে কষ্ট হয়, এগুলো কি জীবনে মানে বাঁচতে গেলে কি কি ঘটনার সাথে সম্মুখীন হতে হয় মানুষের, এগুলো আমাকে খুবই কষ্ট দেয়। আমি যে দেখে আসলাম এরা কিভাবে, মানে কি কষ্ট পাচ্ছে এরা এদের স্বজনদের জন্য। বাহিরে আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন, স্ত্রী, সন্তান, এরা কষ্ট পাচ্ছে, আর ভিতরে তার কষ্ট তো অন্যরকম। সেটা তো মানে বলার মতো ভাষা নেই আমার। আর এদিকে যে আমি বাজারে গিয়েছিলাম, ওখান থেকে ওই সাইডেই বাজার থেকে যে আমার একটাই কাজ, আমার সব সময় সুতা সংগ্রহ করা। আমি তো কুশি কাটার কাজ করি, সেজন্য আমি এই যে সুতাগুলো আমি সব সময় আমার পছন্দ মতো, মানে যেটা যেটা চাই, সব সময় তো সব কালার বা সব সুতা পাওয়া যায় না, যেমন যখন যেটা পাই নিয়ে আসি, নিয়ে এসে টুকটাক কাজ করি আর কি আমি আমার সংসারের জন্য। এগুলো করতে আমার ভালো লাগে।
তাই আমি করি, এই যে আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন আমি এই যে এইভাবে আমার সব সুতা, আমার সবকিছু আমি কিনে এখানে একত্রিত করি। যেটা যখন কাজ করি সেটা দিয়ে করি। সবসময় তো পাওয়া যায় না সবকিছু। এই যে এখানে এটা করছি, এটা হচ্ছে একটি প্লেট ম্যাট। এটা পরে আপনাদের সঙ্গে অন্য একটা ভিডিওতে শেয়ার করব। এই যে এটা করছি। এটা অনেকগুলো করব এরকম করে, তারপরে একত্রিত করে একটা টেবিল রানার করব, আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। আমার জিনিসপত্র মানে আমার সুতা, আমার সবকিছু দিয়ে মানে একটাই ভরা। আমার মেয়ে সবসময় করে, ছেলে মেয়ে সবাই, যে তুমি এগুলো কি করো, শুধু সুতা কেন, এই কেন, এগুলো এইগুলো কেন, এগুলো কিনে আরো মানুষের শখ হয়। আমার মেয়ে বলে, আমি বলছি, বুঝবা যখন এগুলো ভালোবাসবা, করতে ভালো লাগবে, তখন ঠিকই বুঝবা যে এগুলো মানুষ করে কিনা। এগুলো আমার খুবই শখের কাজ, আমি করতে খুবই ভালোবাসি, আমার খুব ভালো লাগে। ওখান থেকে তো আসলাম, আসতে দেরি হয়েছে অনেক। বাসায় দুপুরে রান্না করার সময় পাবো না, এই জন্য খাবার নিয়ে আসছি একবারে। দুপুরে এগুলোই খাবো, পরে রাত্রে আবার রান্না টান্না করবো কিছু। বাইরে গেলে আসলে বাসায় তো সময় পাওয়া যায় না, এজন্য আজকে বাহিরের খাবারই খাবো। আর যেহেতু ছেলে মেয়ের তো এগুলো পছন্দ, এগুলো নিয়ে আসলাম, এরা মজা পাবে খেয়ে। আর অনেক কথা, অনেক কষ্ট আপনাদের সাথে শেয়ার করলাম, কিছু মনে করবেন না। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর সবার জীবনযাত্রা নিরাপদ হোক সেই কামনাই করি এবং দোয়া করি। আমার ভিডিও তো এখানেই শেষ করে দিব আজকের মতো। আমার পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন অবশ্যই আমার ভিডিওটি কেমন লেগেছে। আল্লাহ হাফেজ।